নমস্কার বন্ধুরা, পাঠশালাতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পাঠশালার প্রথম ক্লাস। আজকে আমরা নিউমেরিক্যাল অ্যাবিলিটির কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের প্রথম ক্লাস করব। নিউমেরিক্যাল সিস্টেম বা নাম্বার সিস্টেম সংক্রান্ত যে সমস্যাগুলো হয় সেগুলো সম্পর্কে সবার প্রথমে আমরা দেখে নেব। সংখ্যা সম্পর্কিত কয়েকটি বিষয় আমরা জানব সবার প্রথমে। বন্ধুরা, এটা একটা সংখ্যা, আমরা বলি এটা একটা সংখ্যা। এই সংখ্যাটার এই প্রত্যেকটা একটা অঙ্ক বা ডিজিট, এগুলোকে আমরা বলি এক একটা অঙ্ক বা ডিজিট। আমরা হয়তো এটাকে একটা নাম্বার বলি, এটাকে একটা নাম্বার বলি, না সেটা না, পুরোটা একটা নাম্বার আর এগুলো এক একটা ডিজিট। যখন এরা একা একাও একটা নাম্বার তৈরি হতে পারে, একটা নাম্বার হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন এরকম কতকগুলো অঙ্ক নিয়ে একটা নাম্বার গঠিত হয় তখন প্রত্যেকটাকে এক একটা ডিজিট বলা হয়, তো বা অঙ্ক বলা হয়। এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে একটু দেখতে পাবো যে এটা সমান সমান কি আছে। এটা সমান সমান আছে, প্রথমে আছে 20,000 বা 2 অযুত। তারপরে কি আছে? তারপরে আছে 5,000, তারপরে আছে 6 শতক, তারপরে আছে 4 দশক বা 40, তারপরে আছে 1। তাহলে এই সবগুলোকে যদি যোগ করি আমি এই নাম্বারটা পাবো 25641, 25,641 এই নাম্বারটা পাবো। তাহলে এখানে বন্ধুরা একটু দেখতে হবে যে তার মানে একটা জিনিস বুঝতে পারছি যে এইখানে যে 2, 5, 6, 4, 1 এদের একটা আলাদা আলাদা ভ্যালু আছে, তাই তো? প্রত্যেকটার একটা আলাদা আলাদা ভ্যালু আছে। সেই প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু একটা নাম আছে আলাদা, আর যখন তারা একা একা থাকে তখন তাদের একটা নির্দিষ্ট মান আছে, তার একটা আলাদা নাম আছে। তাহলে সেটাকে কি বলে? এখানে যখন 2কে বলবো, দুই যদি আমি এখানে জিজ্ঞেস করা হয় যে 2-এর স্থানীয় মান কত, স্থানীয় মান বা প্লেস ভ্যালু, স্থানীয় মান বা প্লেস ভ্যালু, 2-এর ক্ষেত্রে স্থানীয় মান বা প্লেস ভ্যালু যদি জিজ্ঞেস করা হয় তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তাহলে তখন আমাকে বলতে হবে 2-এর স্থানীয় মান হচ্ছে এটা। দুইয়ের স্থানীয় মান হচ্ছে এটা, অর্থাৎ 20,000 বা 2 অযুত। এটা হলো 2-এর স্থানীয় মান। আরেকটা মান বলা হয়, সেটাকে বলা হয় প্রকৃত মান। প্রকৃত মান, আশা করি ক্যামেরাতে আসছে না, এটা ক্যামেরাতে আসছে না, পাশে রাখতে হবে। প্রকৃত মান এবার আসছে, আসছে। মান বা ফেস ভ্যালু, তখন সেটা বলবো শুধুমাত্র 2, তখন এটা 2। তাহলে বোঝা গেল বিষয়টা। যদি আমার প্রকৃত মান জিজ্ঞেস করা হয়, প্রকৃত মান মানে একটা অঙ্ক ডিজিট, তার মানটা কত, সে যদি একা একা কোথাও ব্যবহৃত হয় তাহলে সেটা কত হবে, তাহলে সেটা হবে 2। কিন্তু যখন একটা নাম্বারের মধ্যে এই 2টা ইউজ হচ্ছে তখন এই 2টা এই জায়গাটাই বসেছে, এই প্লেসটার জন্য এর একটা আলাদা ভ্যালু তৈরি হয়েছে। সেটা কত? এর ভ্যালুটা হলো 20,000। সেই জন্যে আমার এখানে বলতে হবে এর ভ্যালুটা হচ্ছে 20,000। আশা করি বোঝা গেছে। প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু,
এ দুটো আশা করি বোঝা গেছে, প্রকৃত মান আর হচ্ছে স্থানীয় মান। ক্লিয়ার? নেক্সট, এবার আমাদের যে অনেকগুলো সংখ্যা আছে, অনেক রকমের, সেই সংখ্যাগুলোকে অনেকগুলো টাইপে আমরা ভাগ করতে পারি, অনেকগুলো ভাবে আমরা ভাগ করতে পারি। সেই জিনিসগুলো হচ্ছে আমরা এবার দেখে নেব। সবার প্রথমে হচ্ছে প্রকৃত সংখ্যা। প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কোনগুলো? আমরা যে সমস্ত সংখ্যাগুলোকে গোনার সময় ব্যবহার করি, আমরা কখনো শূন্য থেকে শুরু করি না গোনা। আমরা কি 1 2 3 4 এরকমভাবে, ধরো তোমাদের সামনে কয়েকটা জিনিস রাখা, ধরো কয়েকটা গুলি রাখা আছে, এখন গুলিগুলোকে বলা হলো যে প্রত্যেকটা গুলিকে গোনো, মার্বেল যাকে বলা হয়, সে মার্বেলগুলোকে গুনতে বলা হচ্ছে। তুমি নিশ্চয়ই শূন্য থেকে শুরু করবে না, বা -1 -2 এরকম বলবে না, বা 1.2 এরকম বলবে না। তাহলে কি বলবে? 1 2 3 4 এরকমভাবে পরপর করে গুনবে। ধরো 10টা গুলি হলো, তাহলে 1 2 3 4 করতে করতে 10 পর্যন্ত গুনবে। এই যে সংখ্যাটা গোনার জন্যে যে সংখ্যাটা ব্যবহার করা হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে, সেই প্রত্যেকটা সংখ্যা হলো তারা প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আশা করি বোঝা গেছে। তাহলে ন্যাচারাল নাম্বার কোনগুলো? 1 2 3 এইভাবে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। এগুলোকে বলা হয় প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এবার হলো সম্পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। সম্পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কোনগুলো? এই যে গণনাযোগ্য যে সংখ্যাগুলোর কথা বলা হলো, এইটার সঙ্গে শুধু জিরোটাকে, ওই সিরিজের মধ্যে যদি শুধু জিরোটাকে ইনক্লুড করে দেওয়া হয়, তাহলে জিরো থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সমস্ত যত পজিটিভ যত নাম্বার আছে এবং অখণ্ড, সেখানে কোনো ভগ্নাংশ চলবে না, সেই সংখ্যাগুলো প্রত্যেকে হচ্ছে অখণ্ড সংখ্যা বা সম্পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার। বোঝা গেল? তাহলে আগের সেই সিরিজটাই এখন আমি শুরু করব জিরো থেকে, 0 1 2 3 এইভাবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই সিরিজটাকে বলবো আমরা অখণ্ড সংখ্যার সিরিজ বা হোল নাম্বারের সিরিজ। বোঝা গেছে? এবার খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হলো ইন্টেজার্স। এর পরবর্তীতে অঙ্ক করতে যে আমরা অনেকবার এই কথাটার সঙ্গে পরিচিত হব, ইন্টেজার্স। ইন্টেজার্সের যদি আমি বাংলা লিখতে চাই, তাহলে সেটা হলো পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা মানে সেটা অবশ্যই ভগ্নাংশ হবে না, ভগ্নাংশ ছাড়া, সে দশমিক ভগ্নাংশ বা এমনি যে ভগ্নাংশ আমাদের আছে প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ, সেগুলো ছাড়া সমস্ত সংখ্যাগুলো যেটা অখণ্ড, সেটা হলো সব আমাদের এই পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে বা ইন্টেজার্সের মধ্যে পড়ে। তাহলে আমরা ছোটোবেলায় যে ইয়েটা করতাম, সংখ্যা রেখা লিখতাম, মাঝখানে জিরো থাকতো, 1 2 3 4 এভাবে এদিকে চলবে, -1 -2 -3 -4 এভাবে এইদিকে চলবে। এই যে সিরিজটা, এই সিরিজের সমস্ত সংখ্যাগুলো হবে হচ্ছে আমার সংখ্যা রেখায় যে সম্পূর্ণ সংখ্যাগুলো এইভাবে যদি স্থাপন করি,
তাহলে যে সংখ্যাগুলো আমি পাবো, অর্থাৎ মাইনাস ইনফিনিটিভ থেকে শুরু করে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত সমস্ত ধনাত্মক সংখ্যা এবং সমস্ত ঋণাত্মক সংখ্যা শূন্য সহ যদি আমি ভগ্নাংশ বাদ দিয়ে রাখি, তাহলে যে সংখ্যাগুলো পাবো তাহলে সেগুলোকে বলবো আমরা ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এবারে দুটো কথা, ইভেন আর অড। ইভেন কথার অর্থ হলো জোড়, আর এটা হলো বিজোড়। তাহলে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা খুব ভালো করেই সবাই হয়তো জানি জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা কাকে বলে। জোড় সংখ্যাগুলো কোনগুলো? জোড় সংখ্যাগুলো হচ্ছে যেগুলোকে 2 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যায় উত্তর পাবো, মানে ভাগফল পাবো। 2 দিয়ে ভাগ করলে যদি পূর্ণ সংখ্যায় ভাগফল পায় তাহলে সে হলো একটা জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা কোনগুলো? যেগুলোকে 2 দিয়ে ভাগ করার পরে পূর্ণ সংখ্যায় ভাগফল পাবো না, সেগুলো হচ্ছে সব বিজোড় সংখ্যা। তার মানে আমি কি বলতে চাইলাম, যদি আমি ফ্যাক্টরাইজেশন করি কোনো একটা সংখ্যার, তাহলে প্রত্যেকটা জোড় সংখ্যার একটা ফ্যাক্টর হবে 2, একটা কমন ফ্যাক্টর হবে, সেটা হচ্ছে 2। অর্থাৎ 2 দিয়ে যে সমস্ত সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগশেষ থাকবে না বা পূর্ণ সংখ্যায় ভাগফল পাবো, তাহলে তাদেরকে বলবো জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা কোনগুলো? যাদেরকে 2 দিয়ে ভাগ করলে, মানে যাদের কমন, যাদের মধ্যে 2 যে ফ্যাক্টরটা থাকবে না। তাহলে জোড় সংখ্যার মধ্যে আমি উদাহরণ যদি নিই, তাহলে কোনগুলো নেব? 2 নেব, 4 নেব, 6, 8 এইভাবে। আর বিজোড় কোনগুলো? 1, 3, 5, 7 এইভাবে। আশা করি বোঝা গেছে। এবার হলো মৌলিক সংখ্যা। আমরা অনেক সময় জোড় সংখ্যা আর মৌলিক সংখ্যা, বিজোড় সংখ্যা আর মৌলিক সংখ্যার মধ্যে গুলিয়ে ফেলি, বা জোড় সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে গুলিয়ে ফেলি, কিন্তু গুলিয়ে ফেললে হবে না। মৌলিক সংখ্যা ইংরেজিতে বলা হয় প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা কোনগুলো? সেই সমস্ত সংখ্যাগুলো যাদের শুধুমাত্র 2টো ফ্যাক্টর আছে। একটা সংখ্যা, তার যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমি উৎপাদক পাবো 1 আর সেই সংখ্যাটা। এই দুটোই মাত্র উৎপাদক পাবো, তাহলে তাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলো? একবার এখানে বলে যাই, তাহলে আমার উদাহরণ দিতে সুবিধা হবে। যৌগিক সংখ্যা কোনগুলো? যৌগিক সংখ্যার ইংরেজি হচ্ছে কম্পোজিট নাম্বার। কোনগুলো? 2 এর বেশি উৎপাদক থাকবে। অর্থাৎ একটা সংখ্যা, যে সংখ্যাটার উৎপাদক সেই সংখ্যাটা আর 1 ছাড়া অন্য যদি কোনো সংখ্যা তার উৎপাদক হয়, তাহলে সে জোড় সংখ্যা, যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। তাহলে এইখানে কি বুঝতে পারছি আমি? ধরো 3-এর আমার উৎপাদক কি কি? 1 আর 3। কিন্তু যদি বলি 4-এর উৎপাদক কি কি? 4-এর উৎপাদক হচ্ছে 1, 2 আর 4। এখানে যদি বলি 7-এর উৎপাদক 1 আর 7। কিন্তু এখানে যদি বলি 8-এর উৎপাদক 1, 2, 4, 8।
তাহলে 4, 8 এরা হলো সবাই হচ্ছে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। যদি বলি 9, 9 এর উৎপাদক হলো 1, 3, 9, তাহলে 9 কিন্তু যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। তাহলে একটা প্রশ্ন চলে আসে, যদি আমি বলি 1, 1 সংখ্যাটার কি হবে? 1 সেকেন্ড। এখন যদি প্রশ্ন করা হয় যে 1 যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা, দেখা যাচ্ছে 1 এই সংখ্যাটা এর উৎপাদক কি? এর উৎপাদক শুধুমাত্র 1। তাহলে এখানে ছিল কিন্তু দুটো উৎপাদক হতে হবে, এর কিন্তু উৎপাদক একটাই। তাহলে এ যৌগিক সংখ্যাও না মৌলিক সংখ্যাও না, ক্ষুদ্রতম গণনাযোগ্য সংখ্যা, অর্থাৎ ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্মলেস্ট ন্যাচারাল নাম্বার যদি বলা হয় তাহলে 1, আর স্মলেস্ট হোল নাম্বার যদি বলা হয় তাহলে কিন্তু 0। ঠিক আছে? তাহলে 1কে কিন্তু আমরা যৌগিক বলবো না, মৌলিকও বলবো না। তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। কেন? 2 তো জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা তো নয়ও, তাহলে সরি, জোড় সংখ্যা বলছি, জোড় 2 মানে জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলেই সে হচ্ছে তোমার মৌলিক সংখ্যা হবে না, সেরকম কোনো ব্যাপার নেই। একটা মাত্র সংখ্যা আছে 2, যে জোড় কিন্তু মৌলিক। কেন না? এর উৎপাদক হচ্ছে 1 আর 2, দুটো উৎপাদক পাচ্ছি, 1 আর সেই সংখ্যা বলা হয়েছে এখানে। তাহলে 2 হলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 9 যেরকম বিজোড় সংখ্যা কিন্তু তবুও কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, এরকম অনেকেই আছে। 15 বিজোড় সংখ্যা কিন্তু এর উৎপাদকগুলো হলো 1, 3, 5, 15, তাহলে এ সেই জন্যে কম্পোজিট নাম্বার। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এবার প্রাইম নাম্বার যেহেতু আলোচনা করা হলো এখানে, তো তার সঙ্গে আমি দুটো জিনিস একটু ব্যাখ্যা করে যাব এখানে। একটা হলো টুইন প্রাইম আর একটা হলো কোপ্রাইম। কোপ্রাইম আর টুইন প্রাইম। কোপ্রাইম কোনগুলো? কোপ্রাইম হলো সেই সংখ্যাগুলো, ধরো বলা হলো 4 আর 9, 4 আর 9, 4-এর উৎপাদকগুলো কি কি? 1, 2 আর 4। 9-এর উৎপাদকগুলো কি কি? 9-এর উৎপাদক হলো 1, 3 আর 9। তাহলে 1 ছাড়া এদের মধ্যে আর কেউ কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক নেই, তাই 4 আর 9 হলো কোপ্রাইম। বোঝা গেছে? আর টুইন প্রাইম কোনগুলো? টুইন প্রাইম হলো সেই সমস্ত সংখ্যাগুলো পরপর দুটো, মানে যদি এরকম কোনো প্রাইম নাম্বার পাওয়া যায়, যেরকম ধরো 3 আর 5, 3 আর 5, এ দুটোর বিয়োগফল কত? বিয়োগফল হলো 2, ডিফারেন্স হলো 2। অথবা যদি বলি 5 আর 7, এদের ডিফারেন্স হলো 2। 11 আর 13, এদের ডিফারেন্স হলো 2। তাহলে 11, 13, 5, 7, 3, 5 এরা সবাই হলো পরস্পর টুইন প্রাইম। অর্থাৎ যদি দুটো মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হয়,
পার্থক্য যদি 2 হয় তাহলে তাদেরকে বলবো আমরা টুইন প্রাইম। বোঝা গেছে? তাহলে কোপ্রাইম কোনগুলো? কোপ্রাইম হলো সে প্রাইম নাম্বার হোক আর কম্পোজিট নাম্বার হোক, তাতে আমার দেখার দরকার নেই, কিন্তু তাদেরকে যদি এক ছাড়া অন্য কোনো সংখ্যা না দিয়ে উভয়কেই মানে এক ছাড়া অন্য কোনো ফ্যাক্টর যদি তাদের মধ্যে সাধারণ ফ্যাক্টর, কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক না থাকে, তাহলে তাদেরকে বলবো আমরা হচ্ছে কোপ্রাইম। আরও কটা উদাহরণ নিতে পারি আমরা, যেরকম 8 আর যদি বলি 9, 8ও কম্পোজিট নাম্বার, 9ও কম্পোজিট নাম্বার, কিন্তু 8 আর 9-এর এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই, তাই এরা হলো তোমার কোপ্রাইম। বোঝা গেছে? এবার আসছি পারফেক্ট নাম্বার। এটা আবার কি বস্তু? খুব সোজা পারফেক্ট নাম্বার জিনিসটা। খুব কম সংখ্যা আছে যারা এরকম হয়, যাদের ক্ষেত্রে, যেরকম 6কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমি কি কি পাবো? 1 পাবো, 2 পাবো আর 3 পাবো। 6 পাবো, 6টাকে বাদ দিয়ে করতে হবে। এবার এগুলোকে সব আমি যোগ করি, 1 যোগ 2 যোগ 3 যদি করি সমান সমান আমি পাবো 6। ঠিক সেরকমভাবে যদি আমি 28কে করি, 28-এর কী কী পাবো? 1 2 4 7 আর 14 যোগ করি পরপর, 1 যোগ 2 যোগ 4 যোগ 7 যোগ 14 কত হচ্ছে? 7 7-এর সাথে 14 সমান সমান 28। তাহলে কোনো একটা সংখ্যা, যে সংখ্যাটার সেই সংখ্যাটা বাদে অন্যান্য উৎপাদকগুলো যদি যোগ করে সেই সংখ্যাটাই আবার পাওয়া যায়, তাহলে সে হবে পারফেক্ট নাম্বার। 6 28 এরা হলো পারফেক্ট নাম্বার। এবার রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার, এই দুটো একটু বুঝতে হবে। সরি, দেখা যাচ্ছে না। রেশনাল নাম্বার এর বাংলা কি? বাংলা হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? মূলদ সংখ্যা যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় এবং পি নট ইকুয়াল টু 0 হতে হবে, কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে সেই সংখ্যাটা হলো আমার মূলদ সংখ্যা। যেমন যদি উদাহরণ নিই, ধরো 4 সমান সমান কি লিখতে পারি? 4/1 লিখতে পারি আমি। অথবা ধরো 0.1 এটা সমান সমান 1/10 লিখতে পারি, তাই তো? তাহলে দেখো এই সংখ্যাটাকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারলাম, এবং এখানে এইটা তো এটা এ শূন্য না, এটাও শূন্য না, বা এই ক্ষেত্রেও তাই, এটাও শূন্য না, এটাও শূন্য না, তাই এগুলো সবাই হলো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তাহলে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা কোনগুলো? ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা এগুলো হচ্ছে সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে যদি আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি আমি একদম পারফেক্ট মানটা পাবো না। যেরকম ধরো √3
বা √2, এগুলোকে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি আমি পারফেক্ট নাম্বারটা পাবো না। সেই জন্যে এটাকে আমি বলবো ইরেশনাল নাম্বার। পাইকে যদি আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি সঠিক সংখ্যাটা পাবো না, তাই এরা সবাই হলো অমূলদ সংখ্যা। আচ্ছা, এরপরে যে জিনিসটা জানতে হবে সবাইকে, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, যারা এই আমাকে আজকের থেকে ফলো করবে, টোটাল আমি ইংরাজি এবং অঙ্ক এই দুটোর সমস্ত সিলেবাস কমপ্লিট করব। তো আজকের থেকে আমাকে যারা ফলো করবে তারা অবশ্যই ভিডিওটা দেখার আগে খাতা কলম নিয়ে বসে যাবে। যেখানে মনে হবে যে এখানে আমার নোটটা তৈরি করে নেওয়া দরকার, নোট তৈরি করবে, খাতায় লিখবে পরপর, পরবর্তীতে তোমাদেরই ভালো হবে। আর বই কিনতে হবে প্র্যাকটিস করার জন্য, যদিও আমি প্র্যাকটিসের জন্য পরপর অঙ্ক দেব, আর মাঝে মাঝে আমি ডেসক্রিপশানে পিডিএফও দিতে থাকবো। তো তার সঙ্গে বই কিনতে হবে, একটা বই থাকা ভালো। তো এবার যেটা করতে হবে, সবার আগে যারা একদম প্রথম থেকে স্টার্ট করছো তাদের সবার আগে যেটা করতে হবে, 1 থেকে 30-32 পর্যন্ত স্কোয়ারটা মুখস্থ করতে হবে। এবার কিউবটা যতটা পারা যায় মুখস্থ করতে হবে, নাম তার মতন করে মুখস্থ করলেই চলবে। আর 2-এর 2^10 পর্যন্ত যদি মুখস্থ করা যায় খুব ভালো। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সমস্ত বইতেই এটা থাকে, সেটা হলো বীজগাণিতিক যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো অন্তত একবার করে ঝালিয়ে নেওয়া প্রয়োজন খুব। আর তার সঙ্গে বিভাজ্যতার শর্ত বলতে মানে কি, ধরো একটা সংখ্যা, সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য কিনা। আমরা জানি যে যদি কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকে তাহলে সেটি সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা বিভাজ্য কিনা, যদি কোনো একটা সংখ্যা জোড় হলেই মানে শেষ সংখ্যাটা যদি অঙ্কটা যদি কোনো একটা সংখ্যার কোনো একটা নাম্বারের লাস্ট ডিজিটটা যদি আমার জোড় সংখ্যা হয় তাহলে সেটা অবশ্যই জোড় সংখ্যা, সেই জন্য 2 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্যতার সূত্র, যেরকম সংখ্যাটা কোনো একটা সংখ্যা, সেই সংখ্যার ডিজিটগুলো যদি আমি অ্যাড করি, যোগ করি, তাহলে যেটা পাবো সেটা যদি আমার 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্য, লাস্ট দুটো ডিজিট আমার 0 হতে হবে, অথবা লাস্ট দুটো ডিজিট আমার 4 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে আমার সেটা 4 দ্বারা বিভাজ্য। এইভাবে বিভাজ্যতার যে সূত্রগুলো আছে পরপর, সেটা দেখবে যে কোনো বইতে এটা পেয়ে যাবে। এইটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, এটা খুব জরুরি। এরপরে আমরা যে জিনিসটা শিখব সেটা হলো ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার বা সংখ্যার গৌণিকতা। আমি আবার যখন সমস্যা নিয়ে পরের ভিডিওতে সমস্যা নিয়ে আলোচনা হবে, আজকে জাস্ট এই যে ডেফিনেশনগুলোর বা যে বিষয়গুলো আলোচনা হচ্ছে এই আলোচনাটুকু এটুকু থাকবে। পরের ভিডিওতে আমি সমস্যাগুলো নিয়ে আসব। তাহলে এই অল্প কয়েকটা জিনিস আছে যে কটার মানে পরবর্তীতে এই যেরকম ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার বা মডিউলাস অফ এ নাম্বার, এই জিনিসগুলো আমরা হচ্ছে আবার যখন সংখ্যা মানে সমস্যা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব তখন আবার বলবো। তবে আজকে সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি। ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার বা সংখ্যার গৌণিকতা, n ফ্যাক্টোরিয়াল, এইটার মানে হলো n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3, এইভাবে চলবে কতক্ষণ পর্যন্ত সেটা বুঝিয়ে দিচ্ছি। মানে কি, মানে আমি যদি বলি কোনো একটা সংখ্যা 7 ফ্যাক্টোরিয়াল 7, এটার মানে হলো 7n, তারপরে n-1 মানে ইন্টু 6, তারপরে ইন্টু 5, তারপরে ইন্টু
মনে হচ্ছে স্টপ হয়ে গেছিল ভিডিওটা, আমি আবার বলছি। ফ্যাক্টোরিয়াল এন এই কথাটার মানে হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি এভাবে চলতে থাকবে। কতক্ষণ চলতে থাকবে? ধরো ফ্যাক্টোরিয়াল 7 যদি আমার বলা হয় এইভাবে, তাহলে এটা কতক্ষণ পর্যন্ত এভাবে গুণ করতে হবে? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। যদি বলা হয় ফ্যাক্টোরিয়াল 9, ফ্যাক্টোরিয়াল 9 মানে হলো 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। বোঝা গেছে? এটা হলো কোনো একটা সংখ্যার গৌণিকতা বা ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু কিন্তু 1, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফ্যাক্টোরিয়াল 0 ইকুয়াল টু 1। পরেরটা হচ্ছে মডুলাস অফ এ নাম্বার বা সংখ্যার মাপাঙ্ক। মডুলাস অফ এ নাম্বার বা সংখ্যার মাপাঙ্ক আমরা বলি পরম মান। ধরো, আর সেটাকে এইভাবে লেখা হয়, ধরো রয়েছে -2, এটার পরম মান কি? এটার পরম মান হলো 2। বোঝা গেছে? অথবা যদি বলি +13, এর পরম মান কি? এটা সবসময় 13, আর কিছুই না, আর কিছুই না কিন্তু। তাহলে দেখো এক্স, যদি বলি ফ্যাক্টোরিয়াল এক্স, এর মান কি হবে? এক্সের কোনো চিহ্ন ছাড়া, কোনো চিহ্ন ছাড়া এক্সের যা মান সেটাই হবে সর্বোচ্চ যেটা মান। সর্বনিম্ন মান কি হতে পারে? সর্বনিম্ন মান হতে পারে কিন্তু 0। সর্বনিম্ন মান, এটার সর্বনিম্ন মান হবে 0। বোঝা গেছে? আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যায় মান। বৃহত্তম পূর্ণ সংখ্যায় মান যদি বলে, সেক্ষেত্রে আমরা যদি বলি মডুলাস 1.35, এটা সমান সমান আমি 1 লিখব, বৃহত্তম পূর্ণ সংখ্যায় মান। বোঝা গেছে? যদি বোঝা না যায় আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরো 11/4 বৃহত্তম পূর্ণ সংখ্যায় মান জিজ্ঞেস করেছে। এটা মানে কি অ্যাকচুয়ালি? 2 পূর্ণ 3/4, তাহলে এটা সমান সমান আমি 2 লিখতে পারি। বোঝা গেছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করছি। পরের ভিডিওতে আমরা এই যে যা যা শিখলাম বা এর বাইরেও যদি যেগুলো আছে সেগুলো আমরা সরাসরি সমস্যা নিয়ে আমরা সেগুলো শিখব। ওকে।